দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা দেখবার জন্য। আজকের যে প্রস্তাবিত বিষয় উত্থাপন করবে সরকারি দলের পক্ষ থেকে তা হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের নাগরিক সচেতনতার ভূমিকাই মুখ্য। আসলে কি তাই? এখানে কি নাগরিক সচেতনতাই মুখ্য নাকি অন্য কোনো বিষয় আছে, সেটা নিয়ে কথা বলবার জন্য আজকে সরকারি দল হিসেবে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে কবি নজরুল সরকারি কলেজ। দর্শক মণ্ডলী, শুরুতেই আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে আপনাদের পরিচয় করিতে চাই। আমাদের সাথে সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নুরি সুলতানা নূপুর, মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ বাহারুল ইসলাম এবং মাননীয় সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাইম হোসাইন। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল কবি নজরুল সরকারি কলেজের বক্তারা হল মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ ফখরুল আজিজ, মাননীয় বিরোধী উপনেতা ইউসা বিন আলম এবং মাননীয় বিরোধী সংসদ সদস্য আশরাফুল ইসলাম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে চারজন সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করবেন তারা হলেন সাংবাদিক আরিফুজ্জামান মামুন, বিশেষ প্রতিনিধি দৈনিক আমাদের সময় ও সাধারণ সম্পাদক ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পরবর্তী বিচারক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এরপরে রয়েছেন সাংবাদিক সিকান্দার রেমান, বিশেষ প্রতিনিধি বাংলা ভিশন। সর্বশেষ বিচারক ডক্টর এস এম মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদে এই তরুণ বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি চাই তুমি মুগ্ধ। আমরা এই স্লোগানে আমাদের আজকের ছায়া সংসদ শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নুরি সুলতান নূপুরকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাননীয় স্পিকার, 1400 তাজা প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশে জুলাই যেন এক রক্তিম আগ্নেয়গিরি। 18 কোটি বাঙালির প্রাণে জুলাইয়ের স্ফুলিঙ্গ যখন জ্বলমান, তখন মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে আজকে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতার ভূমিকায় মুখ্য। সরাসরি সংজ্ঞায়ন করছি। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন বলতে আমরা বোঝাচ্ছি বৈষম্যহীন, ফ্যাসিস্ট মুক্ত, দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণের নতুন এক বাংলাদেশকে। নাগরিক সচেতনতা বলতে বোঝাচ্ছি রাজনৈতিক ও সামাজিক সহ সব সংগঠন, আমার আপনার আপামর জনতার সচেতনতাকে মুখ্য ভূমিকা। আর এই প্রত্যয় বলতে বোঝাচ্ছি মাননীয় স্পিকার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কেন আমরা বলছি যে নাগরিক সচেতনতার ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তার কারণ, এক, ঐক্যবদ্ধ নাগরিক সচেতনতা ছাড়া রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন দেশ গড়া সম্ভব নয়। 2, ফ্যাসিস্টের বিচার, ফ্যাসিস্ট প্রতিহতে সবচেয়ে প্রয়োজন ঐক্যবদ্ধ নাগরিক সচেতনতা। এবং 3, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নাগরিক সচেতনতার গুরুত্ব অতীব জরুরি। সর্বোপরি সমন্বিত এই 3টি কারণের জন্য আমরা বলছি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতার ভূমিকা সবচেয়ে বেশি মুখ্য। 36শে জুলাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ চেতনার দাবানলে পতন ঘটে সারা বিশ্বের ফ্যাসিস্টের গডমাদার শেখ হাসিনার। নাগরিক সচেতনতার এক দফায় 15 বছরের গুম, খুন, লুট, ভোট চুরির কুশীলবরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথায় কথায় বাংলা ছাড়, দেশটাকি তোর বাপদাদার 18 কোটি কণ্ঠের এক স্লোগানে জন্ম হয় নতুন বাংলাদেশের। তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, ভোটের অধিকার বলুন, রাষ্ট্র সংস্কার বলুন, জুলাইয়ের চেতনার বাতিঘর, সমস্ত চেতনার বাতিঘর আপনি, আমি, আমরা, আমাদের মধ্যে নিহিত। যে কথাটি আমরা আজকে সংসদে বারবার বলছি মাননীয় স্পিকার, আমার বেটাক মারলু কেন? মাননীয় স্পিকার, জুলাইয়ের চেতনা যখন থমকে দাঁড়ায়, সন্তান হারা মায়ের আত্মচিৎকারে, বিবিসির অডিও রেকর্ডে যখন ফাঁস প্রমাণ হয় খুনি হাসিনার সরাসরি নির্দেশে বাংলার জমিন রক্ত স্নানে সিক্ত হয়েছিল, তখন আমরা তাদের বিচার চাই, ওই ফ্যাসিস্টদের বিচার চাই, ওই খুনিদের বিচার চাই। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো সরকার কিংবা আদালত কি একাই পারবে মাননীয় স্পিকার? না, কখনোই না। এজন্য দরকার আপনার আমার সকলের জুলাই দাবানলের মতো ঐক্যবদ্ধ স্লোগান। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আজকের এই সংসদে সেই ঐক্যবদ্ধ স্লোগান, ঐক্যবদ্ধ চেতনা, সেই
ঐক্যবদ্ধ সচেতনতার কথাই বলছি মাননীয় স্পিকার। জানা হলে আপনি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে পারবেন না, জানা হলে আপনি ফ্যাসিস্টদের বিচার করতে পারবেন না, জানা হলে আওয়ামী লীগ ছাত্রলীগ সকলকে নিষিদ্ধ করতে পারবেন না। বিকল্প কে? আমি, তুমি, আমরা। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্ট হাসিনার দাম্ভিকতা ছিল যে তিনি ছাড়া নাকি আর কেউ বিকল্প নেই। মাননীয় স্পিকার, কিন্তু আমরা প্রমাণ করেছি হ্যাঁ আমরাই বিকল্প। আজকে আবারও কিরণ স্যারের সংসদে আমরা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার, বৈষম্যের অবসান, ভোটের অধিকার কিংবা ফ্যাসিস্টের বিচার সব কিছুতেই দরকার আমার আপনার সেই শক্তি, সেই নাগরিকদের ঐক্যবদ্ধ সচেতনতা, যে কথাটি আমরা বারবার বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলছিলাম আজকের আমাদের প্রধান অতিথি পাভেল স্যারের একটি বক্তব্যের কথা। হ্যাঁ মাননীয় স্পিকার, নাগরিক সচেতনতার দায় নিতে হবে, নাগরিককে এই দায় নিতে হবে, বাংলাদেশকে হেরে যেতে দেওয়া যাবে না মাননীয় স্পিকার। তাই তো পাভেল স্যারের কণ্ঠে আমরাও দৃঢ় কণ্ঠে বলছি এজন্য দরকার ঐক্যবদ্ধ নাগরিক সচেতনতা। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন ফ্যাসিস্ট আমলের 3টি নির্বাচনের কথায়, কিভাবে আপনার আমার সকলের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2014-এর বিনা ভোটে নির্বাচন, 2018-র রাতের ভোটে নির্বাচন, 2024-এ আমির নির্বাচন। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই আজকে ওই নির্বাচন কমিশনের, আজকে আমরা বিচার চাই ওই নির্বাচনে জড়িত অপরাধীদের, পুলিশ প্রশাসন সকলের, যাতে করে আর কেউ আমার আপনার ভোট কেড়ে নিতে পারবে না, যাতে করে মাননীয় স্পিকার কেউ খুশিতে বা ঠেলায় ভোট দিতে পারবে না। শেষ করছি মাননীয় স্পিকার, তবে তার আগে বলে যেতে চাই, তবে তার জুলাই সনদের কথা, জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা, যার দাবি এখন প্রতিটি কণ্ঠের, প্রতিটি নাগরিকের। আবু সাইদদের বুক চেতিয়ে বাংলাদেশকে আগলে রাখা, মুগ্ধ বাংলাদেশ, তৃষ্ণার্ত বাংলাদেশে মুগ্ধদের পানি লাগবে, পানি দেয়া। কি দিয়ে শোধ করব, সময় চেয়ে নিচ্ছে, কি দিয়ে শোধ করব আমরা তাদের ঋণ? সময় এসেছে রিক্সাওয়ালা সুজনের সেই স্যালুটকে বুকে ধারণ করে আমি সবাইকে অনুরোধ করবো আজকের সংসদ সভায় দাঁড়িয়ে আমরা সেই যোদ্ধাদের স্যালুট করি। নতুন বাংলাদেশের আশায় এই প্রস্তাব গ্রহণের দাবি জানিয়ে বলতে চাই মাননীয় স্পিকার, সব মানুষের স্বপ্ন তুমি, চোখের তারায় স্বপ্ন হোক, আমার কাছে দেশ মানে এক, লোকের পাশে অন্য লোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদে তাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে আজকের প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত হয় তিনি সেই দাবি রেখে তার বক্তব্য শেষ করলেন। আমি এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ ফখরুল আজিজকে তার বক্তব্য প্রদান করবার জন্য। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই গুলির সামনে বুক পেতে শহীদ হয়ে যারা আজকের এই নতুন বাংলাদেশ আমাদের নিয়ে এসেছে, জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শুরু করছি আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে সরকার দল সর্বপ্রথমেই এই সংসদে ব্যর্থ হয় জুলাই অভ্যুত্থানের চেতনা দেখাতে। মাননীয় স্পিকার, আজকে আমরা আপনাকে শুরুতেই দেখিয়ে যাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের চেতনাটির যেই বড় বিশাল একটি ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটি। মাননীয় স্পিকার, তারা বললেন বৈষম্য, কিন্তু মাননীয় স্পিকার বৈষম্য কতটুকু পর্যায়ে রয়েছে সেটি মাননীয় স্পিকার আজকে তারা অবগত নয়। মাননীয় স্পিকার, বৈষম্যের কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আমরা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বৈষম্য দেখেছি। মাননীয় স্পিকার, আমরা গৃহপালিত বিরোধী দল দেখেছি। মাননীয় স্পিকার, রাজনৈতিক দলগুলোর যে সাংবিধানিক অধিকার, মিছিল মিটিং সমাবেশ, সেগুলো দীর্ঘ ফ্যাসিস্ট আমলে দেখতে পারেনি। মাননীয় স্পিকার, তারা সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার খর্ব করেছে। মাননীয় স্পিকার, তারা চাকরির ক্ষেত্রে বৈষম্য করেছে। প্রতিটি শিক্ষার্থী মাননীয় স্পিকার লেখাপড়া করে সরকারকে সেবা দেওয়ার জন্য, কিন্তু মাননীয় স্পিকার আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলের ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের মাধ্যমে সরকারি চাকরির মাননীয় স্পিকার মুক্তিযোদ্ধাদের কোটার মাধ্যমে কোটার নাম করে সেই জায়গাগুলো দখল করতে। মাননীয় স্পিকার, ডক্টর আব্দুল হামিদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এসিটিভির একটি অনুষ্ঠানে বলেন শুধুমাত্র একজন বিসিএস প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল যে বঙ্গবন্ধুর ছবি দেখে যে তার নাম কি, তিনি শুধু বলেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি জাতির পিতা কেন বলেননি মাননীয় স্পিকার, তার জন্য তার সেই একটি প্রশ্ন করা পরেই তার মাননীয় স্পিকার পুরো ভাইবাটি বাতিল হয়ে যায়। মাননীয় স্পিকার, এই পর্যায়ে মাননীয় স্পিকার আমরা বৈষম্য দেখেছি। মাননীয় স্পিকার, আমরা এই যে চেতনা রয়েছে, চেতনার এই বৈষম্যর পাশে আরো কি রয়েছে মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ ফ্যাসিস্টের আমলে গণতন্ত্র দেখিনি, সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। মাননীয় স্পিকার, 2014 সালে বিরোধী দল ব্যতীত আমরা প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন দেখেছি, 2008 রাতের ভোটের নির্বাচন দেখেছি, সর্বশেষ 24-এর কারচুপির মহা উৎসবের নির্বাচন দেখেছি। এই যে গণতন্ত্রের কবর হয়েছে মাননীয় স্পিকার, সেই গণতন্ত্রের মাননীয় স্পিকার আমরা উত্তরণ চাচ্ছি। মাননীয় স্পিকার, দলীয় যে দমন নিপীড়ন চলেছে মাননীয় স্পিকার, ফেসবুকে পোস্ট দিলে আমাকে শুনতে হয়েছে পোস্ট ডিলিট করো, না হয় সমস্যা হবে। মাননীয় স্পিকার, সেই দমন নিপীড়ন মাননীয় স্পিকার আজকে আমরা সেই দমন নিপীড়ন হচ্ছে মাননীয় স্পিকার জুলাই চেতনা। এই যে বিশাল জুলাই চেতনা সেটি মাননীয় স্পিকার আজকে সরকার দল দেখাতে ব্যর্থ হয়। এখন মাননীয় স্পিকার, এই বিশাল জুলাই চেতনা মাননীয় স্পিকার কিভাবে বাস্তবায়িত হবে? নাগরিক সচেতনতার ভূমিকা অবশ্যই রয়েছে, কিন্তু মাননীয় স্পিকার বাস্তবায়নে তা মুখ্য নয়। বাস্তবায়নে মুখ্য হচ্ছে মাননীয় স্পিকার নির্বাচিত রাজনৈতিক সরকার। মাননীয় স্পিকার, নির্বাচিত রাজনৈতিক সরকার পারে নীতিমালা গঠন করতে, আইন প্রণয়ন করতে, আইনের বাস্তবায়ন ঘটাতে,
সংবিধানকে রক্ষা করতে প্রশাসনিক কাঠামোকে সঠিকভাবে পরিচালনা করতে। কিন্তু মানুষকে আজকে যে সরকার দল বলে গেল যে নাগরিক আমরা ফ্যাসিস্টের বিচার চাই, ভোটের অধিকার চাই। মানুষকে এই প্রত্যেকটি দিতে পারে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার। জনসচেতনার মাধ্যমে মানুষের আমরা জুলাই বিপ্লব ঘটাতে পারি, কিন্তু সেই জুলাই বিপ্লবের চেতনা আমরা বাস্তবায়ন করতে গেলে একটি শক্তিশালী নির্বাচিত রাজনৈতিক সরকার দরকার, যে পরবর্তীতে আবার ফ্যাসিস্ট করিয়ে পারে। মানুষের তারা প্রশ্ন করেছিল যে এই যদি জুলাই বিপ্লব না ঘটতো তাহলে কি আমরা এই জুলাই বিপ্লব দেখতে পারতাম যদি নাগরিক সচেতন না হতো। মানুষের নাগরিক সচেতন হয়েছে, জুলাই হয়েছে, মানুষের জুলাই অভ্যুত্থান ঘটেছে। আমরা মানুষের 71-এ দীর্ঘ 9 মাস রক্ত দিয়েছি, আমরা 90-এ মানুষের এরশাদ বিরোধী আন্দোলন করেছি, তবুও মানুষের আমাদের শেখ হাসিনার ফ্যাসিস্ট 17 বছর আমল দেখতে হয়েছে। মানুষের আমরা মানুষের বারবার এই জনগণ মানুষকে রক্ত দিবে না। মানুষের এই যে 71-এর যে চেতনা, মানুষের জুলাই যে চেতনা, এই চেতনা বাস্তবায়ন দরকার, সেটি মানুষকে করতে পারে রাজনৈতিক সরকার। জুলাই অভ্যুত্থানে মানুষের 132-এর বেশি মানুষের শিশু কিশোর মানুষকে নিহত হয়। উত্তরা 9 নম্বর সেক্টরের বাচ্চা বলেছিল মা আমি পিৎজা খাবো, সেই মা তার বাচ্চাকে মানুষের পিৎজা খাওয়াতে পারেনি। মানুষের নাগরিকের সচেতনতার কথা বলে গেল, মানুষের সেই সচেতনতার থাকার ফলেও মানুষের ঢাবিতে আমরা দেখতে পাই তুফাজ্জলকে মানুষের ভাত খাওয়ানোর পর পিটিয়ে মবের মাধ্যমে হত্যা করা হয়। এখন আপনি কি বলতে চাবেন যে তাহলে সচেতনতা চলে গিয়েছে মানুষের? এখন মানুষের এই যে আমরা বললাম যে রাজনৈতিক দলগুলো মুখ্য ভূমিকা পালন করবে, তারাও যে মানুষের যে বিচারগুলো চায়, নাগরিক মানুষের আজকে যে জুলাই যে শেখ হাসিনা যে মানুষের চলে গিয়েছে, সেইখানে কিন্তু মানুষের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা যে মানুষের এই জুলাই চেতনা বাস্তবায়ন করে তাদের মানুষের সাংবিধানিক মানুষের বেরিয়ে রয়েছে। কিন্তু একটি নির্বাচিত সরকার তার জনগণের কাছে মানুষের সবসময় তার জনগণের কাছে সে দায়বদ্ধ, তার জনগণের কাছে প্রশ্ন দিতে হয়। কিন্তু সেই জন্য মানুষকে একটি নির্বাচিত সরকারই পারে এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়িত করতে। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সকলকে। যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইদ তুমি মুগ্ধ স্লোগানে এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ বাহারুল ইসলামকে তার বক্তব্য প্রদান করবার জন্য। জুলাই অভ্যুত্থানে রক্তমাখা মৃত্যু পতাকা পার হয়ে বাংলাদেশ এক উজ্জ্বল তরুণ প্রজন্মের অভিষেক ঘটিয়েছে। নতুন রাষ্ট্র কল্পনার পরিসরে ভবিষ্যৎ বাংলাদেশ তাদের চেতনায় গড়ে উঠবে। দ্য ইকোনমিক্স 20 ডিসেম্বর 2024। মাননীয় স্পিকার, আজকের যখন নাগরিক সচেতনতা, ছাত্র জনতার সচেতনতার বলয়ে ইকোনমিক্সের কান্ট্রি অফ দ্য ইয়ার হয় বাংলাদেশ, তখন বিরোধী দলের দলনেতার বক্তব্য শুনে মনে হচ্ছে বাঁশের থেকে কুঞ্চি বড়। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা আজকে বিতর্ক করছি জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। মাননীয় স্পিকার, আমরা এমন একটা বিষয় নিয়ে আজকে বিতর্ক করছি যার মূল ভিত্তি হচ্ছে সংস্কার, বৈষম্যহীন দেশ, ভোটাধিকার, গণতন্ত্র, বাক স্বাধীনতা। নতুন বাংলাদেশ গঠনে সবথেকে কার ভূমিকা বেশি, নাগরিক নাকি অন্য কিছু? কিন্তু বিরোধী দলের দলনেতা বললেন সেই পুরনো কাহিনী, যে কাহিনীর উপর ভিত্তি করেই জুলাই অভ্যুত্থান, তাদের যত অপকর্ম সেগুলোর উপর ভিত্তি করেই গণ অভ্যুত্থান। তো আমরা বলছি, আপনারা বলছেন সরকারের কথা, আইনের কথা, বিভিন্ন প্রশাসনের কথা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তাকে প্রশ্ন করতে চাই, এগুলোর ভিত্তি কি, জনগণ নাকি এলিয়েন? যদি জনগণই হয় তাহলে আজকের বিতর্ক মঞ্চে আপনাদের যে বিতর্ক টিকছে না তার বলা অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, স্পিকার, একটু কৌশলগত আলোচনা করি। জুলাই অভ্যুত্থান হয়েছিল এই যে আমাদের বিরোধী দল যে বললো বৈষম্য, মব, নানা ধরনের দুর্নীতির উপর বেস করেই তো আমরা এই আন্দোলনটা হয়েছিল, যার মূল ভিত্তি হচ্ছিল জনগণ। আর সেই জনগণ দ্বারাই আজকে সরকার গঠিত হয়েছে। সরকার হচ্ছে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করতেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে কাজ করতেছে। তো আমি আপনার মাধ্যমে বিরোধী দলকে প্রশ্ন রেখে দিতে চাই, সরকার যদি এই জুলাই অভ্যুত্থানের সরকার, এখন যে সরকার আছে, এই সরকার কি সচেতনতার মাধ্যমে আসে নাই? আশা করি আপনার আজকের এই বিতর্ক মঞ্চে উত্তর দিয়ে যাবেন। 29 জুলাই 2024 ফ্যাসিস্ট সরকার ঘোষণা করলো তারা শোক পালন করবে, তারা কালো পতাকা ধারণ করবে। কিন্তু সচেতন নাগরিক সমাজ ফেসবুকে লাল প্রোফাইল পিকচার লাল করে সারা জাতিকে জানিয়ে দিল এটা একটা ঐক্যবদ্ধ জাতি, এটা একটা সচেতন জাতি, যার শক্তির উপর ভর করে 36 দিনে 15 বছরের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। মাননীয় স্পিকার, বলছি সাম্প্রতিক সময়ের কথা, কেন আমরা গণসচেতনতার কথা বলতেছি?
কেন আমরা নাগরিক সচেতনতার কথা বলতেছি? দেখুন, চট্টগ্রামের পটিয়াতে ছাত্রলীগ কর্মীকে থানায় নিয়ে গেলে পুলিশ অফিসার তাকে ধরতে অস্বীকার করে। মানিকগঞ্জে অন্য কাহিনী, সেখানে আমরা দেখি ছাত্রলীগ থানা ঘেরাও করে, ছাত্রলীগ থানায় গিয়ে তাদের গ্রেপ্তারকৃত কর্মীকে ছাড়াই আনে। মানে স্পিকার, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি সচেতন না হই, আমরা যদি সরকারকে এই সব ব্যাপারে সাহায্য না করি, তাহলে আমরা আবারও ব্যর্থ হব, আবার বারবার ব্যর্থ হব। আর আপনাদের ভাষ্যমতে ওই ৭১-এর পরে আজকে ২০২৪ এসে বরংবার যা হয়েছে সেটাই হবে। তো আমি আপনাদেরকে এই সংসদের মাধ্যমে সব জনতাকে আমরা অনুরোধ করতে চাই, আপনারা নিজ নিজ জায়গায় সচেতন হন। আপনি যদি সচেতন হন, আমি যদি সচেতন হই, তখন সচেতন মানুষের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মাননীয় স্পিকার, বারবার একটি কথাই শুধু বলবো, যতদিন আমরা যদি মুগ্ধ সাইদের কথা ভুলে যাই, যদি আমরা তাদের সেই অবদানের কথা ভুলে যাই, তাহলে আমরা বরংবার পথ হারাবো। তো আমি আমার দলের প্রধানমন্ত্রী কর্তৃক আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হচ্ছে, আমি জোরালোভাবে বলতেছি এই প্রস্তাবটি যাতে গৃহীত হয়, সেই জন্য ধন্যবাদ সবাইকে, মাননীয় স্পিকার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবার আহ্বান জানাচ্ছি আজকে ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা ইউসা বিন আলমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাম্য, ন্যায় বিচার ও অধিকার নিশ্চিত হয় ব্যালটের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের হাত ধরে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সরকার দল যখন জনমত বিরোধী একটি প্রস্তাব উত্থাপন করে, আজকে বিরোধিতা করছি মাননীয় স্পিকার সেই প্রস্তাবে, এবং একই সাথে আজকের সংসদে, ছায়া সংসদে প্রমাণ করে যাব যে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজের ভূমিকার চেয়ে একটি নির্বাচিত সরকারের ভূমিকা সবচেয়ে বেশি। মাননীয় স্পিকার, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দলের বিতর্কে যদি আমরা লক্ষ্য করি, তারা আজকে দেখায় যে একটি ন্যায়পরায়ণ নতুন বাংলাদেশ চায়, তারা ফ্যাসিস্টের বিচার চায়, তারা আজকে বৈষম্যহীন বাংলাদেশ চায়। সবকিছু যদি আপনি একটি জায়গায় নিয়ে আসেন, সবকিছু করতে পারবে একটি নির্বাচিত সরকার। মাননীয় স্পিকার, বর্তমান যে সরকার, এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের সময়ে আপনার এই যে বৈষম্যহীন বাংলাদেশ কেন গড়া হয়নি বা কিভাবে করা হয়নি, এটি প্রমাণ করো মাননীয় স্পিকার। আমরা চাই একটি নির্বাচিত সরকার, যেই নির্বাচিত সরকার কোনো দমন পীড়ন করবে না, এই নির্বাচিত সরকার কোনো বিরোধী মতকে দমন করবে না, বিরোধী মতের সভা সমাবেশকে তারা দমন করবে না, সভা সমাবেশ করতে দিবে। যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা থাকবে একদম খাঁটি, এখানে কোনো ধরনের ভেজাল থাকবে না। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রেই আমার জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে। মাননীয় স্পিকার, আজকে তারা বলে যায় যে জুলাই হত্যার বিচার। মাননীয় স্পিকার, জুলাই হত্যার বিচার কতটুকু হয়েছে, কতটুকু করতে পেরেছে এই সরকার? উদাহরণ দিচ্ছি মাননীয় স্পিকার, রমনা থানার ডিসি আশরাফুল ইসলাম যে জুলাই হত্যার স্পষ্ট আসামি মাননীয় স্পিকার, সে বর্তমানে রংপুর রেঞ্জে যুক্ত। শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান বর্তমান বরিশাল ইন সার্ভিসের ট্রেনিং সেন্টারে কর্মরত। মাননীয় স্পিকার, নাগরিক সমাজ কিভাবে তাদের এই বিচার করবে একটি নির্বাচিত সরকার ছাড়া? কিভাবে এই যে জুলাই হত্যার সাথে জড়িত এই রমনা থানার ডিসি এবং শাহবাগ থানার ওসি বিচারের আওতায় নিয়ে আসবে নাগরিক সমাজ? মাননীয় স্পিকার, জুলাই হত্যার জড়িতদের বিচারে হয়ে জুলাইয়ের চেতনা তখনই রক্ষা পাবে যখন একটি নির্বাচিত সরকার ব্যবস্থা আসবে। মাননীয় স্পিকার, আজকে তারা বলে যায় যে কান্ট্রি অফ দ্য ইয়ার হয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারা অস্বীকার করে গতকালকে তিনটি মব সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার, 2টি হত্যা এবং একজন ইমামকে কুপিয়ে হত্যা করেছে। বিগত 1 বছরে আমরা দেখতেছি মব সৃষ্টি হইতেছে, প্রত্যেকটা জায়গায় নাগরিক আইনের শাসনকে উপেক্ষা করতেছে। কেন করতেছে? আইনের শাসনের সঠিক প্রয়োগ নেই। কেন নাই? একটি নির্বাচিত সরকার ব্যবস্থা নাই। যদি একটি নির্বাচিত সরকার ব্যবস্থা থাকতো, তাহলে আইনের সঠিক প্রয়োগ থাকতো এবং এই মব বলেন, সন্ত্রাসবাদী বলেন, চাঁদাবাজি বলেন, সর্বক্ষেত্রে সবকিছু বন্ধ হয়ে যেত। মাননীয় স্পিকার, আজকের বিতর্কটা হলো ওই জায়গাতেই যে নাগরিক সমাজের ভূমিকা আছে, কিন্তু মুখ্য ভূমিকা একটি নির্বাচিত সরকারের। মাননীয় স্পিকার, শেষ করব। সাইদ ওয়াসিম মুগ্ধের বুক পেতে দেওয়া আত্মহুতি, আশুলিয়ায় রিক্সা ভ্যানের উপর অগ্নিদগ্ধ লাশের সারি, আর্মড গাড়ি থেকে অসম্মানজনকভাবে ফেলে দেওয়া শহীদের লাশ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের বিতার্কিক শহীদ জিয়াদ হোসেনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিবেদন করে এবং আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকারের বৈধ উপায়ে সরকারের মাধ্যমে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ নাইম হোসেনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই আমি শুরু করছি আমার বিরোধী দলের যে প্রশ্নের উত্তর দিয়ে। তারা বলেছে বিগত বছর নির্বাচনে কোনো বৈধ নির্বাচন হয় নাই। আমার মনে হয় আমার বিরোধী দলের নেতা তিনি পত্রপত্রিকা পড়ে না। আপনি খবর নিয়ে দেখেন 2008 সালে এবং 1996 সালে নির্বাচনটা ছিল বৈধ নির্বাচন। তার মানে এখানে প্রমাণিত হয়েছে বৈধ নির্বাচন হওয়ার পরেও আপনারা কোনো চেতনা বাস্তবায়ন করতে পারেন নাই। কোনো সরকার নির্বাচিত
নির্বাচিত সরকার চেতনা বাস্তবায়ন করতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। মাননীয় স্পিকার, তারপর চলে যাচ্ছি, উনি আরেকটা কথা বলেছেন, মব। আমরা সচেতনতার কথা বলেছি। সচেতনতা আর মবের ভিতরে পার্থক্য আপনাকে বুঝতে হবে, মানুষ বুঝতে হবে। দলনেতা, আপনি মব আর সচেতনতাকে এক করে ফেলবেন না। আমরা মানুষকে বলতেছি সচেতন হও, আইন প্রণয় হচ্ছে, আইনকে সম্মান করো। কারা করছে? নাগরিকরা করছে। মাননীয় স্পিকার, চলে যাচ্ছি আমি আমার স্ক্রিপ্টে। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, বিকল্পকে আমি, তুমি, আমরা সবাই। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে এই পর্যায়ে দাঁড়িয়ে জুলাই গ্রাফিতে আমি এই জন্য পড়তেছি, মাননীয় স্পিকার, বিপক্ষ দলের কথা শুনে মনে হলো তারা নাগরিক সচেতনতার শক্তি, তারা জুলাই অভ্যর্থনের শক্তিকে ভুলে গিয়েছে। কিভাবে তারা বলে বরং একটা রাজনৈতিক, একটা নির্বাচিত দল পারে একমাত্র চেতনা বাস্তবায়ন করতে। মাননীয় স্পিকার, আপনি এ যেন যারে দিয়ে চক্ষু দান তাকে করে অপমান। মাননীয় স্পিকার, আমি তাদের এই বক্তব্যে আমি একমত প্রকাশ করতে পারছি না। তারা বলতেছে নির্বাচিত সরকার, আমি যুক্তি খণ্ডন করছি। মাননীয় স্পিকার, নাগরিক ছাড়া কোনো সরকার গঠিত হয়েছে কিনা আজকের সংসদে কিন্তু তারা প্রমাণ দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করবেন, নাগরিক ছাড়া কোনো দলের অস্তিত্ব নেই, নাগরিক ছাড়া আইন প্রণয়নেরও কোনো অস্তিত্ব নেই। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা কিভাবে পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের নাগরিক কিভাবে পুশিনের বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার নাগরিক, বাংলাদেশের সচেতন নাগরিক কিভাবে সবাই সমকণ্ঠে বলেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি। এগুলো আপনারা চাইলে অস্বীকার করতে পারবেন না আমার প্রতিপক্ষ বন্ধুগণ। আমি বলতে চাচ্ছি যে সর্বোপরি আমরা দেখেছি এবং যে নাগরিক সচেতনতা ছাড়া কোনো বৈধ সরকারও আসতে পারবে না, নাগরিক সচেতনতা ছাড়া কোনো আইনও প্রয়োগ সম্ভব হবে না। মাননীয় স্পিকার, আজকে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া আছেন, তাদের প্রতি সম্মান রেখে বলছি, বিগত 15 বছর ছিল সাংবাদিকদের উপর নির্যাতনের এক বর্বর যুগ। ডিজিটাল সিকিউরিটি আইনে নির্যাতন করা হয়েছে সাংবাদিকদের উপর, তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, আজকে তারা মত স্বাধীনতা পাবে, সঠিক তথ্য, সঠিক সংবাদ সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমি আমার বিরোধীদের প্রশ্ন করতে চাই যে আজকে আপনারা এখানে কথা বলছেন, আপনি আজকে যে এই রাষ্ট্র নিয়ে কথা বলছেন, আজকে যে নির্বাচন নিয়ে কথা বলছেন, ফ্যাসিস্ট সরকার থাকলে আপনি কি কথা বলতে পারতেন কিনা? ওরা আপনার মুখ চেপে ধরতো, যেরকম একটা পুলিশ অফিসার জুলাই আন্দোলনে একটা স্টুডেন্টের মুখ চেপে ধরেছিল। মাননীয় স্পিকার, সচেতন নাগরিক ছাড়া আজ পর্যন্ত কোনো বৈধ সরকার আসতে পারে নাই। তার মানে সচেতন নাগরিকের মাধ্যমেই সম্ভব দেশটাকে আবার পুনর্গঠন করা। মাননীয় স্পিকার, সচেতন নাগরিক নিয়ে গঠিত হয়েছে ঐক্যমত্য কমিশন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়াদকাল, ক্ষমতার ভারসাম্য, 70 অনুচ্ছেদের সংস্কারের কাজ চলছে। বিপক্ষ দলের কাছে প্রশ্ন করতে চাই, নাগরিক সচেতনতা ছাড়া আপনার কি নির্বাচিত সরকারের মাধ্যমে কি শেখ হাসিনাকে বিচারের আওতামুখী আনতে পারবেন কিনা নাগরিক সচেতনতা ছাড়া? মাননীয় স্পিকার, শেষ করব, তবে শেষ করার আগে বলতে চাই, আজকের সংসদে প্রস্তাবটি গৃহীত করতে হবে, তা নাহলে হেরে যাবে বাংলাদেশ, হেরে যাবে শহীদ মুগ্ধ, সময় চেয়ে নিচ্ছি, হেরে যাবে বাংলাদেশ, না তাহলে বেইমানি করা হবে জুলাই শহীদদের প্রতি, পূরণ হবে না জনমনের এই আকাঙ্ক্ষা। তাই আজকের প্রস্তাবটি গৃহীত করে জনমনের আকাঙ্ক্ষা পূরণ করার জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফুল ইসলামকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমি বাংলাদেশের এমন এক নাগরিক যার হৃদয়ে এক বাই ছিল অমলিন, বিতর্কের মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে যার সাথে লড়েছিলাম যুক্তির আগুনে। বলছি কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের শহীদ জিয়াদ হোসেন ভাইয়ের কথা। 2024 সালের বৈষম্য বিরোধী সেই উত্তাল দিনে যাত্রাবাড়ির রণক্ষেত্রে বুক পেতে দিয়েছিল সে। তার কবরের মাটি আজও ভিজে আছে তার বাবা মায়ের জরা অশ্রুতে, যাদের প্রতীক্ষা বিচার নামক এক আলোক ছায়ার। বছরখানিক পেরিয়ে গেছে প্রায়, তবুও নেই সেই আলো, সেই রায়। আমার ভাইয়ের রক্তে লেখা প্রশ্ন, কোথায় জুলাই হত্যার ন্যায় বিচার? ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি যদি প্রথমে আমার সরকার দলের বন্ধুদের কথা বলি, তারা আজকে যে দাবিগুলো করে গেছেন, তাদের জুলাই অভ্যুত্থানে যে চেতনার দাবিগুলো, তারা আজকে চায় ফ্যাসিস্টের বিচার, তারা আজকে যে ভোটের অধিকার, তারা আজকে দিতে চায় গণতন্ত্র দেশের মধ্যে। একটু লক্ষ্য করুন, আমার দলের প্রথম বক্তা বলে গেছেন আজকে এই যে জুলাইয়ের চেতনা, এই জুলাইয়ের চেতনাগুলোর মধ্যে আছে চাকরি যে বৈষম্য ছিল, গণতন্ত্রের পুনঃস্থাপন করা, তারপর ভোটাধিকার সুশাসন ব্যবস্থা, দমন নিপীড়ন সমাধান করা, ন্যায় বিচার করা, এই সকল কিছু যখন আপনি দিতে পারবেন, তখন আপনার জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হবে। আপনি আজকে সরকার দলের প্রত্যেকটা বক্তা থেকে আমরা জানতে পারি যে নাগরিক সচেতন হয়েই নাকি বাস্তবায়ন করতে পারবে। কিন্তু দেখেন, নাগরিক সচেতন হয়ে আপনি একটা দাবি করতে পারেন, কিন্তু আপনার দাবি বাস্তবায়ন করার জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। আপনি একজন সচেতন নাগরিক দাবি বাস্তবায়ন করতে পারেন না। আপনি আজকে এই যে এতগুলো মায়ের
কোল খালি হয়েছে, আপনি এই কোলে তাদের সন্তানকে ফিরে দিতে পারছেন না। আপনার বারান্দায় দাঁড়ানো শিশুটি হত্যা হয়েছে, আপনি শিশুটিকেও ফিরিয়ে আনতে দিতে পারছেন না। তাহলে আপনি তাদেরকে দিতে পারছেন নাকি? তাদেরকে দিতে হবে শুধুমাত্র ন্যায় বিচার। এই ন্যায় বিচার আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, কেন দিতে পারেননি? নাগরিক তো সচেতন হচ্ছে, তারপরও কেন ন্যায় বিচার দিতে পারেননি? কারণ আপনার কাছে একটা নির্বাচিত সরকার নাই যে সরকার একটা পদক্ষেপ নিবে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকার যদি কোনো পদক্ষেপ নিতে চায় তাকে ঐক্যমত কমিশনে যেতে হয়, যেখানে মত বিনিময়ের কারণে অনেক পদক্ষেপ নিতে পারে না। কিন্তু যদি নির্বাচিত সরকার থাকতো এই পদক্ষেপগুলো দ্রুত নিতে পারতো। আরো দেখেন আসছি আমরা, আপনি এই শহীদদের যতদিন ন্যায় বিচার দিতে পারবেন না, আপনার জুলাই চেতনা বাস্তবায়ন হবে না। দেখেন নিউ এজ পত্রিকায় বলা হয়েছে যে বিগত 1 বছরে বাংলাদেশে নারীদের ধর্ষণের যে আসলে মামলা হয়েছে সেটা হলো 4293টি। এখন আপনি দেখতে পাচ্ছেন নাগরিক, আপনারাই বলে গেছেন নাগরিক আসলে দাবি কিভাবে করে, আন্দোলনের মাধ্যমে। এখন এই আপনি কিছুদিন আগে দেখেন মাগুরার আন্দোলনের মাধ্যমে একটা দর্শক শাস্তি হয়েছে। এখন আপনি বলেন এই 4293 আন্দোলনকে আপনার দেশে আদৌ সম্ভব? এই জিনিসটা কেন হচ্ছে আজকে? কারণ আজকে আপনার বিচার বিভাগ ভঙ্গুর, আপনার প্রশাসন নাই, আপনার আইন বিভাগের সমস্যা আছে। এই জিনিসগুলো যদি সমাধান করতে চান তাহলে আপনি কে করবে? আপনার নির্বাচিত সরকারের মাধ্যমে সমাধান হবে। অর্থাৎ আপনারা যে জিনিসগুলো চাচ্ছেন সেই দাবিগুলো আমরা দেখতে পাই যে নাগরিক সচেতন হয়ে দাবিগুলো তুলতে পারে, কিন্তু দাবিগুলো বাস্তবায়নের জন্য আমার নির্বাচিত সরকার দরকার। তাই আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতার থেকেও বেশি মুখ্য নির্বাচিত সরকারের ভূমিকা। ধন্যবাদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাবেল। আমরা তার বক্তব্য শুনব, তবে তার আগে যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও দুদলের দলনেতাদের কিছু বক্তব্য শুনে নিতে চাই, এবং সেই কারণে আমি সর্বপ্রথমেই যুক্তি খণ্ডন পর্বে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ ফখরুল আজিজকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর স্যার বলেছিলেন নাগরিক সচেতনতা নয়, নির্বাচিত সরকারের বিকল্প নেতৃত্ব এবং সুসংগঠিত রাজনৈতিক কৌশলই ছিল অভ্যুত্থানের বাস্তবায়নের মূল স্তম্ভ। মাননীয় স্পিকার, সেখানে মাননীয় স্পিকার আজকে বিরোধী দল বলে যাচ্ছে মাননীয় স্পিকার তারা জনসচেতনার মাধ্যমে জুলাই অভ্যুত্থান বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, জুলাই চেতনা মাননীয় স্পিকার জনগণ ধরে থাকবে, তারা লালন করবে, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন করবে মাননীয় স্পিকার একটি নির্বাচিত সরকার। মাননীয় স্পিকার, জনগণ একটি চেতনাকে ধারণ করতে পারে, কিন্তু জনগণ সেই চেতনাকে বাস্তবায়িত করতে পারে না। একটি চেতনাকে বাস্তবায়িত করতে পারে শুধুমাত্র রাজনৈতিক সরকার, এবং মাননীয় স্পিকার সেটির কথা বলে যাচ্ছি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা বলে জনগণ সচেতন, কিন্তু মাননীয় স্পিকার আগরতলায় যখন বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে ভারতীয় দুর্বৃত্তরা আক্রমণ করেছিল, তাদের জনসচেতন সেটিকে মাননীয় স্পিকার আটকাতে পারেনি। মাননীয় স্পিকার তাদের অন্তর্বর্তীকালীন সরকারও সেটিকে আটকাতে পারেনি। সেগুলো কেন ঘটেছিল মাননীয় স্পিকার? কারণ একটি নির্বাচিত রাজনৈতিক সরকার নেই, তারা কূটনৈতিক কোনো তৎপরতা খাটাতে পারেনি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা বললো মাননীয় স্পিকার আজকে আমরা অর্থনীতি ক্ষেত্রে খুব সুন্দর মাননীয় স্পিকার এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার ব্যাংকিং খাতে সরকারের সাপেক্ষে সরকার যে নির্বাচিত তাদের বর্তমান অর্থ উপদেষ্টা বলেছে যে নির্বাচিত সরকার ছাড়া এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা ফিরে পাওয়া সম্ভব না মাননীয় স্পিকার। সেটির উত্তর মাননীয় স্পিকার তারা আজকে দেখে যেতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই আমরা চাই না আবার কোনো মুগ্ধকে রাস্তায় দাঁড়িয়ে বলতে হয় পানি লাগবে কিনা। আমরা চাই না আবার রংপুরে কোনো আবু সাইদ শহীদ হোক। আমরা চাই না বারান্দায় দাঁড়িয়ে থাকা 16 বছরের কিশোর আবার শহীদ হোক। আমরা চাই যে চেতনার কবর দিয়েছিল গত ফ্যাসিস্ট, সেই চেতনার আবার বাস্তবায়ন। আমরা চাই জুলাইয়ের বাস্তবায়ন, যেটি করতে পারে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা নুরি সুলতানা নূপুরকে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। নগর পুরিলে দেবালয় কি এড়ায়। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ আবারও আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে আমাদের বিরোধী দল মনে হয় ভুলে গিয়েছে যে আমরা আসলে কি নিয়ে কথা বলছি। আমরা কথা বলছি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কার ভূমিকা কতটুকু। আমরা বলছি নাগরিক সচেতনতার ভূমিকাই মুখ্য। সরকারের কথা আমরা একেবারেও বলি নাই যে সরকারের ভূমিকা নেই। আমরা এটাও বলি নাই যে আমরা নির্বাচিত সরকার চাই না। এই ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর রাজনীতি, এই দেশের অন্যায়, মব, ভায়োলেন্স, এগুলো নিয়ে কেউ থাকতে চাই না আমরা। মাননীয় স্পিকার, আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে চাই। এজন্যই আমরা আজকে মুখ্য প্রাধান্য দিচ্ছি নাগরিক সচেতনা থেকে, যেখানে মাননীয় স্পিকার আজকে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি বলছে মাননীয় স্পিকার যে দেশের নাগরিক যত বেশি সচেতন হয় সে দেশ তত স্বাধীনতা উপভোগ করে। আজকে আমরা যদি অমর্ত্য সেনের বিখ্যাত উক্তিটি মনে করি যে নাগরিকরা যদি সচেতন হয় তাহলে দুনিয়ার সব অপরাধ রুখে দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আমরা দেখেছি কিভাবে জনতা জ্বলে উঠলে
কিভাবে নাগরিকরা সচেতন হলে জেসমিন বিপ্লব হয়, কিভাবে রুশ বিপ্লব হয়, কিভাবে ফরাসি বিপ্লব ঘটে। মাননীয় স্পিকার, চোখের সামনে আমরাও দেখলাম কিভাবে জুলাই অভ্যুত্থান ঘটলো। শুধুমাত্র নাগরিকরা সচেতন ছিল বলেই কোনো অন্যায়কে, অপরাধকে তারা রুখে দেয়নি। মাননীয় স্পিকার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন যে আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য আরো কঠিন করে তুলব। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা বড় স্মরণ করছি তাকে, উনি আজকে আমাদের মাঝে জীবিত নেই, কিন্তু আজকে নাগরিকরা আজকে যেটা বলছে যে এই সচেতন নাগরিকরাই রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করছে। কেন? জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে হবে, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেখানে থাকবে না কোনো অপরাধ, থাকবে না দুর্নীতি, থাকবে না ফ্যাসিস্ট, থাকবে না কোনো অন্যায়। মাননীয় স্পিকার, আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ আর জুলাই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় সরকার। আমার বিরোধী দলরা কি তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টার কথা আপনারা কি মানছেন না? মাননীয় স্পিকার, শেষ করব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই জন্যই আমি আমার এই শুধু আজকের বিতর্কের স্বার্থে না, আমি পুরো বাংলাদেশের স্বার্থে, একটি নতুন বাংলাদেশের স্বার্থে আমি বলবো, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে আসুন আমরা সকল নাগরিকরা সচেতন হই। আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে সবাই সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। সবাই আমরা বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ জাতির জন্য, পরবর্তী প্রজন্মের জন্য উপহার দেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই শাহ সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী নূরে সুলতানা নূপুরকে তার বক্তব্যের জন্য। যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি চাই তুমি মুগ্ধ, এই স্লোগানে আমাদের আজকের এই প্রতিযোগিতা শেষ হলো। আমরা দেখেছি আমাদের সেই জুলাই যোদ্ধারা তারা কিভাবে বুক পেতে তারা গুলিকে বরণ করেছে। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তারা কিভাবে এই স্লোগান তাদের মাথায় আসলো, তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। যে স্বৈরাচার দেশের সমস্ত ছাত্র জনতাকে রাজাকার বলল, কোথায় সেই স্বৈরাচার? আজকের আমাদের এই তরুণরা তাদের নেতৃত্বের মাধ্যমে, যারা রাজনৈতিক দল ছিল, যারা 15 বছরের ফ্যাসিস্টের শাসনের সময় তারা মামলা, হামলা, গুম, গ্রেপ্তার, নানা রকম হয়রানির শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের সকলের যখন একটি দাবি ছিল শেখ হাসিনার পতন, সেই পতনের নেতৃত্ব দিতে গিয়েই আমরা ইসলঙ্গের মতো আমরা দেখেছি ছাত্র জনতার সেই গণান্দোলন, গণবিপ্লবে রূপান্তরিত হয়েছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। জুলাই হত্যাকাণ্ডের প্রত্যেকটি হত্যাকাণ্ডের যে নির্দেশদাতা শেখ হাসিনা, যেটি আমরা বারবার বলতাম, সেটি কিন্তু বিবিসির সেই প্রতিবেদন আবারও প্রমাণিত হয়েছে। আপনারা প্রত্যেকটি মানুষের হাতের মুঠের মধ্যে এখন দেখতে পাবেন, সারা বিশ্বের মানুষের হাতের মুঠে দেখতে পাবেন কিভাবে শেখ হাসিনা, পতিত প্রধানমন্ত্রী, স্বৈরাচারীর প্রধানমন্ত্রী, নিজে তার বাহিনীগুলোকে লেথার ওয়েপন চালানোর জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সারা বিশ্বের মানুষের কাছে এখন প্রমাণিত একটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যে 2,500 ছাত্র জনতা যারা হত্যার শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন সাবেক পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি তিনি কি বলেছেন, প্রত্যেকটি মোবাইলের মধ্যে এখন আছে, ডিভাইসের মধ্যে আছে, আমার নির্দেশ দেওয়া আছে, ওপেন নির্দেশ দিয়ে দিচ্ছি একদম, এখন লেথার ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে সোজা গুলি করবে। এই যে নির্দেশ দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, সেটি কিন্তু আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে গেল। তার কারণ শেখ হাসিনা, তার পরিবার, তার বংশধররা কিন্তু 75 থেকে শিক্ষা গ্রহণ করেনি। তারা 75 থেকে বুঝতে পারেনি যে বাংলাদেশের ছাত্র জনতা যখন ফুঁসে উঠবে, তখন কিন্তু তার যে দোসররা তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না। এবং একই ঘটনা কিন্তু গত 75-এ যেটি ঘটেছে, এবারও সেই ঘটনা ঘটেছে। তবে এবার যেটি ঘটেছে সেটি হচ্ছে গিয়ে তিনি অত্যন্ত নির্বিঘ্নে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমরা আশা করব যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে তার মধ্যে ফিরিয়ে নিয়ে এই যে গুলির নির্দেশদাতা হিসেবে তাকে জনগণের মুখোমুখি এনে আইনের আশ্রয় নিয়ে তাকে সুনির্দিষ্টভাবে বিচার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা জুলাই হত্যাকাণ্ডে যে দণ্ডিত হয়, আমরা ইতিমধ্যে বিচার শুরু হয়েছে, আমরা দেখেছি, যদি দণ্ডিত হওয়া শুরু হয় তাহলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাই কিন্তু যারা এই ঘটনার সাথে, জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কিন্তু দণ্ডিত হয়ে যাবেন এবং দণ্ডিত হলে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকবে না। সুতরাং যারা বলে যে আমরা
একটা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলি, যে দলটি নির্বাচনে অংশগ্রহণ করবার ক্ষেত্রে সুযোগই পাবেন না, যে দলটির নেতাকর্মীরা পালিয়ে গিয়েছেন, নেতৃত্ব দিবার মতো এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দলটি নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করবেন এবং তারা অংশগ্রহণ না করলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিনা যারা প্রশ্ন করেন তাদের কাছে বলতে চাই যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচনে গণতন্ত্রের যে পদযাত্রা শুরু হয়েছে সেই গণতন্ত্রের পদযাত্রায় বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, সেদিকে কিন্তু বাংলাদেশের তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য তারা বদ্ধপরিকর থাকবে। মানুষের মনে একটা ভয় ছিল, একটা সন্দেহ ছিল বাংলাদেশে ভোট হয় কিনা। লন্ডন বৈঠক একটা গুরুত্বপূর্ণ আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে প্রফেসর ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে যে লন্ডন বৈঠক হওয়ার পরে যে যৌথ ঘোষণা হলো, সেই যৌথ ঘোষণার পর কিন্তু বাংলাদেশের মানুষ আশ্বস্ত হচ্ছে না, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে সময় সেই সময়ের মধ্যে কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত হবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সুতরাং লন্ডন বৈঠকের পর প্রফেসর ডক্টর ইউনূস তারেক জিয়া সাহেবের বৈঠকের পর বাংলাদেশের মানুষ আশাবাদী হচ্ছে, দেশের মানুষ আকাঙ্ক্ষা করছে যে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে কাঙ্ক্ষিত সময়ে বাংলাদেশে সে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই প্রত্যাশায় কিন্তু দেশের মানুষ আশায় বুক বেঁধে আছে। যদি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে ফ্যাসিস্টিজম কিন্তু ফিরে আসবার জন্য তারা উসখুস করছে, তারা ফিরে আসবার যে শঙ্কা সেই শঙ্কা রয়ে গিয়েছে। সুতরাং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত সময় সেই কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা গত 15 বছরে আওয়ামী লীগের যে গুম খুন হত্যা নির্যাতন আয়নাগর সবকিছু আমরা দেখেছি, যা কিন্তু ক্ষমার যোগ্য নয়। এই যে জাতি ক্ষমা করতে পারে না, বিচার ব্যবস্থা সেটি ক্ষমা হয় না। সো আমরা মনে করতে চাই যে আওয়ামী লীগ এবং যে ছাত্রলীগ যে দুঃশাসন করেছে সেই দুঃশাসনের যে ইতিহাস সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের মধ্যে, জুলাই বিপ্লবের ইতিহাসের মধ্যে একটা কালো দাগ হয়ে থাকবে। জুলাই আমাদের ঐক্যের বন্ধন, জুলাই আমাদের রক্তের বন্ধন, জুলাইয়ের আমাদের চেতনাকে বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনার মাধ্যমে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আজকে যারা নবীন রয়েছে, আজকে যারা প্রবীণ রয়েছে, আজকে যারা নতুন দল করেছে, আজকে যারা প্রবীণ বিএনপি বলি, জামায়াতে ইসলাম বলি, অন্যান্য ইসলামিক শক্তিগুলো করি, বাম রাজনৈতিক দলগুলি বলি, তাদের সকলের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে জুলাইয়ের চেতনাকে বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনা কখনো বৃথা যাবে না, কারণ বাংলাদেশের মানুষ যেভাবে ফুসে উঠেছে, বাংলাদেশের মানুষ যেভাবে তাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা চেতনা তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক চিন্তা চেতনা অব্যাহত থাকলে কিন্তু বাংলাদেশে আর কখনোই কিন্তু জুলাইয়ের চেতনা ব্যর্থ হতে দেওয়া আমাদের যাবে না। আমি শেষ কথা বলতে চাই, এখানে ডক্টর পাবেল ভাই আছেন, তারা অনেক বিজ্ঞ লোক, অনেক গবেষণা করেন, অনেক কিছু জানেন, তারা আরো ভালো বলবেন। আমি আশা করতে চাই গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের গত ফ্যাসিস্টিজমে যত ধরনের অন্যায়, জুলুম, অত্যাচারী মামলা হামলা ঘটেছে সে সকল মামলা যাতে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিষ্পত্তি হয়ে যায়। আমরা ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের প্রতি যে অবিচার হয়েছে সে অবিচারের জন্য তারা সুষ্ঠু যে আইনি কাঠামোতে তাদেরকে আস্তে আস্তে মুক্ত করবার চেষ্টা করছেন, কিন্তু এখনও যেসব মামলাগুলো নিষ্পত্তি হয়নি সে অনিষ্পৃত মামলাগুলোকে যাতে দ্রুত শেষ হয়ে যায় সেটি আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। শেষে বলতে চাই, দেখেন রাখি আল্লাহ মারেকে সাবেক পুলিশ প্রধান যিনি ছিলেন, তিনি 24 জুলাইয়ে তিনি ছিলেন হত্যাকারীদের দোসর শেখ হাসিনার আদিষ্ট ব্যক্তি আব্দুল্লাহ আল মামুন আইজিপি, সাবেক আইজিপি সাহেবের কথা বলছি। আর 25 জুলাই এসে তিনি রাজসাক্ষী হচ্ছেন। তিনি বলছেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার জন্য, জুলাই বিপ্লবকে নস্যাৎ করবার জন্য তিনি গুলি চালানোর অর্ডার দিয়েছেন, সে অর্ডারে তিনি রাজসাক্ষী হচ্ছেন। গত জুলাইয়ে ছিলেন তিনি হত্যাকারী হিসেবে অভিযুক্ত, যেটি তিনি বিচারাধীন অবস্থায় রয়েছেন, আর এই 25 জুলাই এসে তিনি কিন্তু রাজসাক্ষী হচ্ছেন। সুতরাং আমরা আশা করতে চাই যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি তিনি রাজসাক্ষী হবার মধ্যে দিয়ে বিবিসি সংবাদের মতো আবারও কিন্তু বাংলাদেশে প্রমাণিত হবে এই নির্দেশদাতা শেখ হাসিনার অর্ডারেই কিন্তু বাংলাদেশে জুলাই বিপ্লবে এই গুলি চালানো হয়েছে, এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কোথায় লাশ পোড়ানো হয়েছে, কোথায় হাসপাতালে চিকিৎসা করতে না দিবার জন্য হাসপাতালের ডাক্তারদেরকে, হাসপাতালের মালিকদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল, কোথায় হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, কোথায় কিভাবে কোন ছাত্রদেরকে ঘর থেকে বাড়ি থেকে তুলে নেওয়া হবে, বিএনপি জামায়াতের নেতৃবৃন্দের তুলে নেওয়া হবে, সব কিছু কিন্তু আমরা আশা করি এই রাজসাক্ষীর মাধ্যমে দেশবাসী জানতে পারবেন এবং আবারও তিনি বিবিসির মতো প্রমাণ করবেন যে যিনি আব্দুল্লাহ আল মামুন যিনি রাজসাক্ষী হতে চান, যে বাংলাদেশের যিনি ফ্যাসিজমের গডমাদার ছিলেন, সারা বিশ্বের ফ্যাসিজমের যিনি মুখপাত্র ছিলেন, যিনি নিষ্ঠুর নির্দয় একজন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন,
তার বিচার কীভাবে করা যায় তার পথ কিন্তু উন্মোচন হবে বলে আমরা আশা করছি। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য দিবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা জগতের অত্যন্ত একজন সুনামধন্য ব্যক্তিত্ব, আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল ভাইকে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক সচেতনতা প্রয়োজন অবশ্যই রয়েছে, আমরা যদি জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেটি শেষ কথা কিনা। কারণ আমাদের শেষ মুহূর্তে গিয়ে সবচেয়ে শেষ কথা যেটি বলতে হবে যে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে বাস্তবায়ন করবার জিনিস। আমরা এইভাবে কথাটা শুরু করতে পারি। অভ্যুত্থানকে এমন একটি ফরমাইশই জিনিস যে যখন আমরা চাইবো তখনই পেয়ে যাব, সম্ভবত ব্যাপারটি এত সোজা নয়। পৃথিবীর ইতিহাসকে যদি আমরা পর্যালোচনা করতে চাই তাহলে দেখব অভ্যুত্থান এমন একটি জিনিস যেটা একটা স্পুলিংয়ের মতন করে আস্তে 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 কোনো একটা আগ্নেয়গিরির অভ্যন্তরের যে লাভাটি রয়েছে সেটিকে আস্তে আস্তে উত্তপ্ত করে। উত্তপ্ত করবার পর তার ভেতরে যে চাপ এবং বিস্ফোরণের শক্তি যখন সঞ্জীবনী শক্তির মতন একটা ভীষণ রকম বিস্ফোরণের প্রতীক্ষায় থাকে, তখন সেটি বিস্ফোরিত হয় এবং সেটি কিন্তু একটি অভ্যুত্থান। তার ফলে অভ্যুত্থান কোনো একটি সময়ের বেড়াজালে যদি আমরা আবদ্ধ করতে চাই দিনের হিসাবে, তাহলে সম্ভবত গত 17টি বছর ধরে যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণপাত করেছেন, জীবন দিয়েছেন, যারা গুম এবং খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন, সেই পরিবারের কথা আমাদের ভাবতে হবে যে পরিবারের গুমের পিতা তার সন্তানের জন্য এখনও সেই প্রতীক্ষার দিনটি এখনও শেষ করতে পারেননি। প্রতিটি ঈদ, পূজা কিংবা অন্য কোনো পার্বণের দিনে সেই শিশুটি অধীর আগ্রহে এখনও পর্যন্ত তার হারিয়ে যাওয়া পিতার অপেক্ষা করেন। সেই গুম হয়ে যাওয়া পিতা, তার স্ত্রী এখনও পর্যন্ত জানেন না তিনি বিধবা কিংবা সধবা। তাদের পরিবারের জন্য কোনো নির্দিষ্ট করে তার বাবা বা তার স্বামীর জন্য কোনো মৃত্যুর দিবস থাকে না, সেখানে কোনো ফাতেহা পাঠ করা হয় না, তার কবরের পাশে গিয়ে কেউ দুদণ্ড দাঁড়িয়ে শোক প্রকাশ করতে পারে না। তাদের সম্পত্তির বিভাজন হয় না, তাদের ব্যাংকের হিসাবগুলো স্তব্ধ হয়ে থাকে। অর্থাৎ একটা জীবন মৃত্যুর একটা অদ্ভুত একটা সমীকরণের মুখে দাঁড়িয়ে থাকা পৃথিবীর জঘন্যতম অপরাধের একটি হচ্ছে গুম, যেটি আমরা গত ফ্যাসিস্ট সরকারকে 17টি বছর ধরে অসংখ্যবার করতে দেখেছি। একটা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য কতটা নির্লজ্জ এবং কতটা ঘৃণিত একটা কাজ হতে পারে সেটির বর্ণনা দেওয়ার প্রয়োজন হয়তো আজকে নেই। দেশের প্রত্যেকটি মানুষ সেটি আজকে উপলব্ধি করে। আমরা বারবার ফ্যাসিস্ট দেখছি কেন, এই কথাটি এখানে উঠে এসেছে। তারা বলতে চেয়েছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা বা গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি আমাদের সে জবাবদিহিতামূলক জায়গা থেকে আমাদেরকে সরিয়ে নিচ্ছে কিনা। প্রশ্নটি সঙ্গতভাবে থাকতেই পারে। ইতিহাসের সেই পুরনো কথনের ভেতরে যদি আমরা যাই, সেখানে অনেক ত্রুটি হয়তো আমরা বের করতে পারবো, কিন্তু সেই ত্রুটির জায়গাগুলোকে বিশুদ্ধ করে আগামী দিনে রাষ্ট্রকে এমন একটা মেরামতির জায়গায় নিতে হবে যেখানে আগামী দিনে যে তরুণ প্রজন্ম আমার সামনে রয়েছেন তারা সেই প্রত্যাশার আলোকবর্তিকা আমাদেরকে সত্যিকারে দেখাবেন। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই অভ্যুত্থান আয়োজন হবার অনেক আগে, প্রায় 2 বছর আগে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি ধারণার কথা বলা হয়েছে, যেখানে রাষ্ট্র ব্যবস্থাপনাকে এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করা হয়েছে যেখানে প্রতিটি স্তরের থাকবে জবাবদিহিতা। প্রত্যেকটি মানুষ যেন উপলব্ধি করতে পারেন যে এটি তার রাষ্ট্র, তার নিজের, এটি কারো বাপদাদার সম্পত্তি নয়। এখানে প্রত্যেকটি সরকারি কর্মকর্তা তাদেরকে যেন কখনো পর্যন্ত প্রভু না মনে করেন, তাদের যেন প্রত্যেকটা ধারণার মধ্যে তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের ভেতর দিয়ে তারা যে রাষ্ট্রের সেবক, এই বিষয়টি যেন প্রতিভাত হয়। বিচার ব্যবস্থা যেন সত্যিকার অর্থে একটা মানুষের জন্য সবচেয়ে শেষের আইনের আশ্রয় হিসেবে একটা মানুষকে স্বস্তি দিতে পারে, যেখানে প্রশাসন একটা মানুষের কাছে সেবার প্রতীক হয়ে দাঁড়াতে পারে, পুলিশ হয়ে উঠতে পারে প্রকৃতপক্ষে জনগণের বন্ধু। আমাদের অর্থনীতি হতে পারে সমৃদ্ধ, অর্থনীতিতে কোনো চৌর্যবৃত্তি থাকে না, যে অর্থনীতি শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি বা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করার মতন এরকম নোংরা এবং দুর্গন্ধযুক্ত অর্থনীতিতে পরিণত না হয়। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় প্রত্যেকটি মানুষ যেন একটা চিকিৎসা প্রাপ্তির মাধ্যমে মৃত্যুর নিশ্চয়তা পায়। শিক্ষা ব্যবস্থা যেন আমাদের সেই এক্সপেরিমেন্টের, আমাদের একবারের জন্য কখনো আমরা একমুখী শিক্ষার কথা বলি, কখনো বা সৃজনশীলতার শিক্ষার কথা বলে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা দুর্বিষহ করে দেওয়ার মতো কথা যেন না বলি। প্রকৃতপক্ষে যার সে দক্ষতা রয়েছে, সে দক্ষতার মূল্যায়নের মধ্য দিয়ে যেন একজন পিতা, একজন সন্তান যেন নিশ্চিত হতে পারেন যে তার জন্য একটা চাকরি বা সরকারি কোনো একটা জায়গাতে তার উপযুক্ত জায়গা আছে।
পরিবেশ যেন আমাদের জন্য আগামী দিনের একটা বিশুদ্ধ বাংলাদেশের পরিবেশকে নিশ্চিত করে, নারীরা যেন নিরাপদ মনে করতে পারেন তাদের কর্মস্থলে, তারা শিক্ষাঙ্গনে, তারা যেন স্বাবলম্বী হওয়ার প্রত্যেকটি পথ যেন তাদের জন্য উন্মুক্ত থাকে, কোনো অনুশাসন বা কোনো ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে অযাচিতভাবে যেন সেই নারীদের প্রত্যক্ষভাবে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণের পথে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আমরা এমন একটি বাংলাদেশের কথা বলি, এমন একটি বাংলাদেশের কথা ভাবি। আমরা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একটু উপলব্ধি করবার দরকার আছে, আত্ম উপলব্ধি করবার দরকার রয়েছে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করেছি, যারা আমরা মনে করেছিলাম যে ফ্যাসিস্ট শক্তির থেকে আমাদের মুক্তির প্রয়োজন। সেই মুক্তি হওয়ার পরে সেই মুক্ত বাংলাদেশে আমরা একটি নতুন সোপান দিয়ে আগামী দিনের সত্যিকারের বাংলাদেশ যখন গড়তে চাই, তখন আমাদের মধ্যে বিভক্তি কেন? আমাদের লক্ষ্য যদি সবার অভিন্ন হয় তাহলে আমাদের যুক্তির কথা আলাদা হতে পারে, আমাদের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু হিংসার জায়গায় বা বাক্য প্রক্ষেপণের ক্ষেত্রে আমরা এতটা কেন অশালীন হব, কেন এতটা বেশি ব্যক্তি পর্যায়ে চলে যাব যেখানে আমাদের মর্যাদা প্রতিটি মুহূর্তে প্রশ্নবিদ্ধ হতে পারে। আমাদের বোধহয় নিজেদের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে যে আমরা আমাদের লক্ষ্যচ্যুত হচ্ছি কিনা, কোনো একটি অপশক্তির প্ররোচনায় আমরা আমাদের বিভক্তিকে, এই রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য একটা পথ সুযোগ সহজ করে দিচ্ছি কিনা। আমি বুঝি, আমি জানি যে আজকের বাংলাদেশের প্রত্যেকটি তরুণ, যাদেরকে একসময় বলা হতো যে ফাস্টফুড বেবিজ, এরা কখনো কোনো প্রতিবাদ করতে পারবে না। তারাই কিন্তু প্রকৃতপক্ষে এই প্রৌঢ়, এই যাদের ভেতরে বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচল ছিল, তাদেরকে কিন্তু সরাসরি দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আজকে তারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ, তারা কতটা সক্ষম এবং তাদের মিলিত শক্তি কতটা শক্তিশালী হতে পারে। 1 বছর আগে সেটি আমরা এই বাংলাদেশে দেখেছি। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের নাগরিক সচেতনতার ভূমিকাই মুখ্য। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা হা এবং না ভোট পেয়েছি। জুলাই অভ্যুত্থানের চেতনার বাস্তবায়নে নাগরিক সচেতনতা মুখ্য কিনা, এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজযুক্ত হয়েছে, হাজযুক্ত হয়েছে এবং হাজযুক্ত হয়েছে। হাজযুক্তের কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজয়ী বলে ঘোষণা করছি। শুভ দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।